হ্যালো এভরিওয়ান, আমরা গতকালকে দেখলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া। এর মধ্যে গত লেকচারে আমরা এই লুকাস বিকারক দ্বারা এবং তোমার ভাই জারণ বিক্রিয়া দ্বারা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে হয় সেটা অলরেডি আমরা দেখে ফেলছি, কিন্তু সময়ের অভাবে আমরা এই ডিহাইড্রোজেনেশনটা দেখতে পারি নাই। আজকে আমরা চলো হাইড্রোজেনেশন এই প্রক্রিয়াটা দেখবো। সো আজকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, তাই আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিও দেখার আগে তুমি আগের লেকচারগুলো একটু কষ্ট করে দেখে আসিও, তাহলে তোমার কোয়েশ্চেন সলভ করতে তোমার সুবিধা হবে। ওকে, আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা ডিহাইড্রোজেনেশন স্টার্ট করি। ডিহাইড্রোজেনেশন এটা দ্বারা আমরা বেসিক্যালি কি করবো ভাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করবো আমরা এখানে। আচ্ছা, প্রথম কথা আমি তোমাকে বলতে চাই যে ভাই ডিহাইড্রোজেনেশন জিনিসটা কি। ডি এই কথাটার অর্থ ভাই হ্রাস করা। ডি এই কথাটার অর্থ কি ভাই, হ্রাস করা। আচ্ছা, হাইড্রোজেনেশন মানে কি ভাই? হাইড্রোজেনেশন মানে তোমার ভাই হাইড্রোজেনকে হ্রাস করবে। ওকে, তার মানে ডিহাইড্রোজেনেশন মানে তোমার এখানে হাইড্রোজেনকে হ্রাস করা হবে। এটাই ডিহাইড্রোজেনেশনের অর্থ। আচ্ছা, তাহলে এখান থেকে চলো আমরা বিক্রিয়াটা কিভাবে হয় একটু করে দেখি। আর আমরা ডিহাইড্রোজেনেশন করব কার দ্বারা ভাই? আমরা করবো ভাই কপার প্রভাবক দ্বারা, একটু মনে রাখবা, কপার প্রভাবক দ্বারা, এবং আমরা ইউজ করবো তোমার ভাই 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, তাহলে তুমি যদি ফার্স্ট ভাই 1 ডিগ্রি অ্যালকোহলকে নাও, সাপোজ তুমি এখানে নিছো CH3 CH2 OH কে নিছো, দেন তুমি এখানে করছো কি ভাই, ডিহাইড্রোজেনেশন করার জন্য তুমি এখানে কপার প্রভাবককে দিছো এবং তুমি এখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিছো। তো ভাই ডিহাইড্রোজেনেশন হয় কি ভাই, ডিহাইড্রোজেনেশনে যেটা হবে সেটা ভাই হাইড্রোজেন অপসারিত হবে, কারণ ডিহাইড্রোজেনেশন। তাহলে H2 অপসারিত হইলো, কিন্তু H2 কিভাবে অপসারিত হবে সেটা একটু খেয়াল করো। এখানের মধ্যে যেটা হবে, এই OH থেকে একটা হাইড্রোজেন যাবে এবং সে তার পাশের থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে H2 আকারে সে বের হয়ে যাবে। তাহলে এখন দেখো তো বাকি রাখতেছে কি, এই CH3 কোনো চেঞ্জ হয় নাই ভাই, তাহলে CH3 প্রথমে বসবে, তারপরে এই কার্বন বসবে, কার্বনের কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখানে দেখো দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন কিন্তু নিয়ে ফেলছে, তাহলে হাইড্রোজেন আছে কয়টা? আর একটা। তাহলে একটা হাইড্রোজেন আঁকো। আর এখানে দেখো অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেন তো বের হয়ে গেছে অলরেডি। দেখো এখানে হাইড্রোজেন বেরোচ্ছে কোনটা কোনটা, এইটা এবং পাশে থেকে একটা হাইড্রোজেন নিয়ে। তাহলে এখানে হাইড্রোজেন আছে শুধু একটা, আর অক্সিজেনে কোনো হাইড্রোজেন নাই, তার মানে CHO থাকতেছে। তার মানে দেখো এখানে CH2OH ছিল না, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কি থাকবে? CHO থাকবে। তো এটাকে তুমি কি বলো ভাই? অ্যালডিহাইড বলো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি ডিহাইড্রোজেনেশন করি, আমরা পাচ্ছি হাইড্রোজেন এবং ভাই একটা অ্যালডিহাইড পাবো। ওকে, এই জিনিসটা আমরা খুব ভালো করে পয়েন্ট আউট করে রাখবো, কারণ আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে জিনিসটা। আমি নোট ডাউন করে দিব একটু পরেই। তাহলে যদি ভাই আমি এখানে 2 ডিগ্রি অ্যালকোহলকে নিই, CH3 CH3, তারপর এখানে আমরা OH কে নিলাম ভাই 2 ডিগ্রি অ্যালকোহল। তো এটা আমাদের একটা ভাই 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর কি হবে দেখো, এখানে তুমি যদি সেম ভাবে যদি ভাই কপার প্রভাবক ইউজ করো এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ইউজ করো, তাহলে দেখো তোমার এখানে বেসিক্যালি কি হবে ভাই, হাইড্রোজেন অপসারিত হবে। এখন হাইড্রোজেন কোত্থেকে অপসারিত হবে খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল এখান থেকে এই হাইড্রোজেন, এবং হাইড্রোজেন এখানে দেখো একটা জিনিস, এই ক্ষেত্রে কি ছিল, এখান থেকে এই হাইড্রোজেন সোর্স ছিল এবং OH-টা যে কার্বনে যুক্ত সেই কার্বন থেকে হাইড্রোজেন সোর্স ছিল। সেম ভাবে এখানেও সেম ঘটনা ঘটবে, OH থেকে একটা হাইড্রোজেন সরবে এবং OH-টা যেই কার্বনে যুক্ত সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে। তাহলে দুইটা হাইড্রোজেন মিলিত হয়ে H2 আকারে এখানে বের হয়ে যাবে। আর বাকি থাকতেছে কি, বাকি যেটা থাকবে সেটা তুমি লিখে দিবা। দেখো ফার্স্টে এই CH3 কে লিখছি, কারণ এই CH3 কোনো চেঞ্জ হয় নাই। এই C কে লিখবো, হাইড্রোজেন কিন্তু থাকবে না, এই হাইড্রোজেনও থাকবে না। তাহলে এখানে আমরা C কে লিখলাম, হাইড্রোজেন থাকবে না, ওকে লিখলাম এখানে, আর এখানে আমরা CH3 কে লিখলাম। কিন্তু হাইড্রোজেনও জানি আমরা 4টা হাত এবং অক্সিজেন জানি আমরা 2টা হাত, তাই এখানে অবশ্যই আমার একটা ডাবল বন্ড দিতে হবে। ওকে, ডাবল বন্ড দিলাম একটা। তাহলে এইটাতে তুমি কি বলো ভাই? কিটোন বলো। অর্থাৎ আমরা এখান থেকে শিখলাম যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি ডিহাইড্রোজেনেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি ভাই? কিটোন পাচ্ছি। আশা করি এই জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো তোমার এখানে, এইবার এখানে যেটা হবে CH3 CH3, মানে আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল নেই, CH3, এখানে ধরো আমার এবার OH আছে। এখানে একটা এক্সেপশনাল ঘটনা ঘটবে। কেন এক্সেপশনাল ঘটনা ঘটবে সেটা আমি তোমার বলতেছি। এখানে দেখো, এখানে কপার দিছো 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিছো। ভাই দেখো তো আগের গুলোতে কি হয়েছিল, এখানে OH থেকে একটা হাইড্রোজেন সরতো এবং OH-টা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন সরতো। কিন্তু মজার ব্যাপার এইবার তো OH-টা যেই কার্বনে আছে সেই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে শুধু সিঙ্গেল একটা হাইড্রোজেন তো বেরোতে পারে না, তাই না?
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এই কার্বনটাতে মানে সেন্টারের যে কার্বনটা মানে ওএস যেখানে যুক্ত আছে, ওএস যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে তো এই ওএইচ এর হাইড্রোজেনটা সেই হাইড্রোজেনটাকে নিয়ে H2 আকারে বেরো যেত। কিন্তু এবার তো আর এই অপশন নাই। তাহলে এবার কি ঘটবে আমি তোমাকে বলি। এবার ঘটবে কি, এই পুরা ওএইচটা এই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি হিসেবে বের হয়ে যাবে, একটু মনে রাখবা জিনিসটা। আর বাকি থাকতেছে কি দেখো তাহলে, CH3, এটা কোনো চেঞ্জ হয় নাই। তারপরে তোমার এখানে C, এই CH3, তাহলে পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, তাহলে CH2, আর এদের মধ্যে তার একটা ডাবল বন্ড সৃষ্টি হবে। কেন? কারণ দেখো পাশের কার্বন একটা হাইড্রোজেন হারাইছে, এই কার্বন OH এর সাথে একটা বন্ধন হারাইছে, ফলে এখানে ডাবল বন্ড দিতে হবে। ভাই দেখো এখানে এক্সেপশনাল ঘটনা ঘটলো, দেখো এটাও কিন্তু ডিহাইড্রোজেনেশন। কেন? কারণ এখান থেকে দেখো এই যে হাইড্রোজেন তো সরে গেছে, এই যৌগ থেকে তো হাইড্রোজেন কমে গেছে, এই টোটাল যৌগ থেকে তো দেখো হাইড্রোজেনটা হ্রাস পেয়ে গেছে, দুইটা হাইড্রোজেন। এই জন্য এটাকে ডিহাইড্রোজেনেশন বলা হচ্ছে। হ্যাঁ, এখানে পানি উৎপন্ন হয়েছে, এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু দেখো ডিহাইড্রোজেনেশন, এটার আসলে মূল বক্তব্যটা কি? এটার মূল বক্তব্য হচ্ছে মেইন যৌগ থেকে হাইড্রোজেন হ্রাস পাবে। দেখো এই যৌগেও থেকেও এখানে যখন এটা তৈরি হয়েছে, দুইটা হাইড্রোজেন হ্রাস পাইছে। এই যৌগ থেকেও এটা যখন তৈরি হয়েছে, দুইটা হাইড্রোজেন হ্রাস পাইছে। এই যৌগ থেকে যখন এটা হাইড্রোজেন তৈরি, এই যৌগ তৈরি হয়েছে, তখন হাইড্রোজেনটা হ্রাস পাইছে। ওকে, কিন্তু এখানে এক্সেপশনাল মনে রাখবা কি, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলে H2 উৎপন্ন হয়, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলে তোমার এখানে H2O উৎপন্ন হয়। এরকম কেন হইলো ভাই? কারণ ওইসটা দেখো 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির ক্ষেত্রে যেই কার্বনে যুক্ত আছে সেই কার্বনে হাইড্রোজেন আছে, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে ওইস যে কার্বনে আছে সেই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এই কারণে একটা ঝামেলা হয়েছে, এবং এই ঝামেলার জন্য এখানে একটা পানি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু সামারি করি এখানে, যেটা তুমি পরীক্ষার জন্য খুবই মনোযোগ দিয়ে মনে রাখবা, পরীক্ষায় অনেকবার আসছে সেটা, সেটা হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে একটা ফ্লো চার্ট মনে রাখবা, তোমার বিক্রিয়া মনে রাখার দরকার নাই। হাইড্রোজেন আর অ্যালডিহাইড তৈরি হয়। তারপর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তোমার হাইড্রোজেন এবং কিটোন তৈরি হয়। আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তোমার পানি এবং তোমার তৈরি হয় একটা জিনিস, দেখো এটা কি অ্যালকিন না? কারণ এখানে দেখো ডাবল বন্ড আছে, সো এটা একটা অ্যালকিন তৈরি হয়। কে, আমি ইংলিশে লিখতেছি ভাই, তুমি বাংলা লিখো ইংলিশে লিখো, কোনো সমস্যা নাই, স্টাইল করতেছি একটু। আচ্ছা, তাহলে দেখো জাস্ট, তাহলে এখানে এটা উৎপন্ন হচ্ছে। ওকে, সো এটা এই সামারিটা তুমি মনে রাখবে ভাই, কারণ এখান থেকে পরীক্ষা আসবে, তোমার জিজ্ঞেস করবে যে 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনে কি তৈরি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনে কি তৈরি হয়, বা 3 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনে কি তৈরি হয়। সো তুমি তখন জিজ্ঞেস করলে এই জিনিসটাকে তখন তুমি আনসার করতে পারবো আশা করি। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে নেক্সটে যাই। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম যে এইটাও কিন্তু দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে পার্থক্য, কারণ দেখো এখানে তিনটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হচ্ছে। সো তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করার জন্য তিনটা বিক্রিয়া অলরেডি শিখে ফেললাম। একটা হচ্ছে ভাই তোমার কি লুকাস বিকারক দ্বারা, একটা হচ্ছে জারণ বিক্রিয়া দ্বারা, একটা হচ্ছে তোমার ডিহাইড্রোজেনেশন দ্বারা। তো আমরা এখন পড়বো তোমার হচ্ছে অ্যালকোহলীয় ওএইচ মূলক শনাক্তকরণ। সো বেসিক্যালি যে কোনো অ্যালকোহলের ওএইচ মূলককে শনাক্তকরণ করার জন্য আমরা দুইটা পরীক্ষা করি। তাহলে অ্যালকোহলীয় ওএইচ মূলককে শনাক্তকরণ করার জন্য আমরা কয়টা পরীক্ষা করি ভাই? দুইটা পরীক্ষা করি। একটাকে আমরা বলি সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে হচ্ছে যে ভাই একটা জিনিস খেয়াল করে দেখি, অ্যালকোহলীয় ওএইচ মূলক শনাক্তকরণ, তাহলে প্রথম পরীক্ষাটার নাম কি ভাই? সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। এইটা তো অলরেডি আমি পরে আসছি, কিন্তু দেখো তো এখানে কি তো, তুমি এখানে একটা ধরো অ্যালকোহলকে নিছো, তারপর তুমি এখানে ধরো সোডিয়ামকে নিছো। সো ভাই এখানে কি উৎপন্ন হইতো ভাই? দেখো আমরা দেখছিলাম অলরেডি, এখানে উৎপন্ন হইতো তোমার হচ্ছে RONA, আর এখানে তৈরি হইতো তোমার হচ্ছে ভাই H2। তাহলে এখানে একটা 2 থাকতো, এখানে তোমার একটা 2 থাকতো, এখানে একটা 2 থাকতো। ওকে, এই জিনিসটা এখানে তৈরি হয়েছে, দেখো এখানে 2H মিলে H2 তৈরি হয়েছে, আর এখানে দেখো 2RO এটার সাথে 2Na যুক্ত হয়েছে এখানে। সো এই বিক্রিয়াটার স্পেশালিটি কি ছিল ভাই? এখানে যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়েছিল, সেটাকে যদি আমি ম্যাচের কাঠির সামনে ধরি, তাহলে সেটা ধূপ করে জ্বলে উঠতো। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি আগেই। তাহলে এইখানে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে, একে যদি আমরা ম্যাচের কাঠির সামনে ধরলে, ম্যাচের কাঠির সামনে ধরা হলে কাঠিটি ধূপ করে জ্বলে ওঠে, মানে হঠাৎ করে জ্বলে ওঠে আর কি, ধূপ করে জ্বলে ওঠে।
ওকে, আশা করি ভাই বুঝতে পারছো। এখানে সোডিয়াম ধাতু সহ পরীক্ষাটা খুব সিম্পল একটা পরীক্ষা ভাই। আরেকটা পরীক্ষা আছে, এটাকে আমরা বলি PCl5 পরীক্ষা। PCl5 পরীক্ষা, এটারে খুব মনোযোগ দিয়ে পড়ো, এটা আবার পরবর্তীতে পড়াবো ইথার পড়ানোর সময়। যেমন এই পরীক্ষাটা দ্বারা তুমি অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ করতে পারো কিভাবে। আমরা যখন ওই পরীক্ষা করব তখন আমরা যখন ইথার বেসিক্যালি পড়বো, এখনো তো আমরা ইথার পড়ি নাই, তখন আমি দেখাই দিব যে এই পরীক্ষাটা দ্বারা তুমি কিভাবে এই অ্যালকোহল এবং ইথারকে তুমি আলাদা করতে পারো। কিন্তু আমরা জাস্ট এখন পরীক্ষাটা দেখি চলো। PCl5 পরীক্ষা, এটাতে কি করি আমরা, আমরা একটা অ্যালকোহলকে নিই, ROH কে নিই, আর একটা আমরা PCl5 কে নিই। একটা জিনিস আমি তোমাদের টেকনিক শিখাই, শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে ভাই, যখনই দেখবে এখানে একটা যোগে অক্সিজেন থাকবে আর একটা এখানে ধরো PCl5 রিয়াকশন করবে, এখানে সুন্দর মতো তৈরি করবা পকল 3। কি তৈরি করবা? পকল 3 এটা অনেকবার তোমার কাজে লাগবে রে ভাই, এটা মুখস্থ রাখবা। দেখো আমি তোমার আবার বলি, যদি কোনো একটা যোগে অক্সিজেন থাকে, পাশের যোগে যদি PCl5 থাকে, তাহলে এখানে তৈরি করবো হচ্ছে পকল 3, POCl3। এটার অন্য নাম আছে, জাস্ট আমরা কি মনে রাখবো বলতো, জাস্ট মুখস্থ রাখার জন্য পকল 3। এটার ইউপেক নাম কিন্তু পকল 3 না রে ভাই, ইউপেক নাম অন্য কিছু। তো তুমি জাস্ট মনে রাখার জন্য কি মনে রাখবা, এটারে পকল 3 হিসেবে মনে রাখবা। তাহলে কি হইছে, যখন তুমি দেখবা যে একটা যোগে অক্সিজেন আছে আর পাশে যদি PCl5 থেকে, অবভিয়াসলি এখানে কি তৈরি হবে, পকল 3 তৈরি হবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, আমি তো বুঝলাম এই অক্সিজেনটা এই PCl3 সাথে যুক্ত হয়ে POCl3 হয়েছে। এই হাইড্রোজেনটা, একটা জিনিস খেয়াল করো, এখানে ক্লোরিন আছে কয়টা, 5টা, 3টে এখানে খরচ হয়েছে। তো এখানের মধ্যে আরো 2টা ক্লোরিন রয়ে গেছে না, কারণ এখানে 5টা আছে। তো 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে এখানে তৈরি করবে তোমার হচ্ছে ভাই HCl। ওকে, HCl। আচ্ছা, আর প্লাস এখানে দেখো আরেকটা আর আছে না, আরেকটা যে Cl বাদ আছে ওটার সাথে রিয়াকশন করে RCl তৈরি করবে এখানে। ঠিক আছে জিনিসটা, আশা করি আমরা এখানে সবাই বুঝতে পারছি। তো এখানে আমি তোমাকে আবার বলি জিনিসটা, এখানে কিছু দেখো, তুমি যখন ROH এর সাথে যখন PCl5 কে রিয়াকশন করাইছো, তোমার এখানে তৈরি হয়েছে কি দেখো তো, পকল 3 তৈরি হয়েছে, একটা H এর সাথে একটা Cl যুক্ত হয়ে HCl তৈরি হয়েছে, একটা R এর সাথে আরেকটা Cl যেটা বাকি বাকি ছিল সেটা যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে এখানে। এখন HCl যেটা আছে না, সেটা তোমার হচ্ছে HCl গ্যাসটা বুদবুদ আকারে উপর উঠবে। ওই ওই গ্যাসটাকে তুমি যদি টেস্ট টিউবে নিয়ে, মানে সাপোজ এটা যখন বুদবুদ আকারে যখন উপরে উঠে যাবে, ওই গ্যাসটাকে তুমি যদি টেস্ট টিউব নিয়ে সংগ্রহ করো, এবং ওই গ্যাসটার সাথে যদি, আমি চিত্র আকারে বুঝাই দিব জিনিসটা, মানে ওই উৎপন্ন HCl কে তুমি যদি ভাই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করাও, এবং সেখানে যদি দেখো একটা সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, তাহলে তুমি বুঝে নিবা তোমার প্রথম যৌগটা অ্যালকোহল ছিল, সাদা ধোঁয়া। আচ্ছা, তাহলে আমি একটু করে ফিগার আঁকি, তাহলে তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। আমি চলো এই জিনিসটাকে একটু উপরে তুলে নিই। বেসিক্যালি এখানে ইথারের সাথে পার্থক্য হচ্ছে, ইথারে HCl তৈরি হয় না, অ্যালকোহলে HCl তৈরি হয়। আমরা দেখাবো ইথার বলানোর সময়। আমি তোমাকে একটা জাস্ট এখানে একটা চলো শেপ দিয়ে বুঝাই, তো তোমার বুঝতে সুবিধা হবে, একটু ফিগার আকারে বুঝলে আসলে ভাই বিক্রিয়াটা কিভাবে হয়। তো ফিগারটাকে একটু ছোট করি। আচ্ছা, ধরো সাপোজ আমার এখানে একটা অ্যালকোহল আছে। এখন অ্যালকোহল আছে কিনা সেটা আসলে জানি না আমরা, সাপোজ একটা ধরে নিচ্ছি আমরা এখানে একটা অ্যালকোহল আছে। আমরা এখন এটাই প্রমাণ করবো যেখানে অ্যালকোহল আছে, বুঝছো? আমরা এখন এটাই প্রমাণ করব। তো আমরা কি করলাম ভাই, বাইরে থেকে ফার্স্ট হচ্ছে এখানে আমরা ফার্স্টে PCl5 যুক্ত করলাম। এই যে দেখো, প্রথমে ছিল অ্যালকোহল, এটার সাথে যুক্ত করছো PCl5, ফলে কি হবে ভাই, বুদবুদ আকারে HCl গ্যাসটা উপর উঠবে। তো বিক্রিয়া করলে এই বুদবুদ আকারে HClটা এভাবে করে উপর উঠতে থাকবে। ওকে, আচ্ছা, পরে তুমি কি করবে, এখানে একটা টেস্ট টিউব প্রবেশ করাবা। এই টেস্ট টিউব প্রবেশ করায় তুমি এই গ্যাসটাকে সংগ্রহ করবা। আমরা নিশ্চয়ই সবাই টেস্ট টিউব চিনি ভাই, তাই না? আমরা সবাই টেস্ট টিউব চিনি, এটা হচ্ছে একটা টেস্ট টিউব। তো এই টেস্ট টিউবের মধ্যে আমরা, তাহলে এখন কি আছে বলো তো, HCl আছে। তাহলে এখন আমরা এখানে টেস্ট টিউবটাকে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার টেস্ট টিউব। এই টেস্ট টিউবটার মধ্যে আমি ওই যে বুদবুদ আকারে উঠে আসা HCl কে সংগ্রহ করছি, তাহলে এটা তোমার টেস্ট টিউব ভাই। এখন এই টেস্ট টিউবে এখানে কি আছে বলো তো, এখানে HCl আছে। আচ্ছা, দেন এই HCl এর সাথে তুমি কি যুক্ত করছো ভাই, অ্যামোনিয়া। এই HCl এর সাথে তুমি এখানে যুক্ত করছো হচ্ছে ভাই তোমার অ্যামোনিয়া। অ্যামোনিয়া যুক্ত করার পরে, অ্যামোনিয়া যুক্ত করার পরে যদি এখান থেকে সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধরে কি তৈরি হচ্ছে তোমার, এখান থেকে ধোঁয়া তৈরি হচ্ছে। সাদা যদি ধোঁয়া তৈরি হয়, তাহলে বুঝে নিবা, দেখো সাদা ধোঁয়া তৈরি হওয়া মানে কি,
আগে থেকে এখানে HCl ছিল, আর HCl থাকা মানে কি এখানে ROH ছিল, কারণ HCl তো ROH থেকে আসছে, রাইট? তাহলে দেখো আমি কিভাবে শিওর হবো এখানে অ্যালকোহল আছে, আমি তোমার বুঝাই বলি। ফার্স্ট ধরো এখানে যে কোনো একটা যৌগ আছে, আমি জানি না ধরো এই যৌগটা কি, আমি PCl5 যুক্ত করলাম, একটা গ্যাস দেখছি বুদবুদ আকারে উঠছে, এখন এই গ্যাসটা বুদবুদ আকারে কি গ্যাস উঠছে সেটা আমি জানি না, আমি এখানে নিচ্ছি সাপোজ, তারপর নেওয়ার পরে অ্যামোনিয়া যুক্ত করছি, দেখি সাদা ধোঁয়া তৈরি হয়েছে, সাদা ধোঁয়া তৈরি হওয়া মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে HCl ছিল, তার মানে যেহেতু এখানে HCl ছিল তার মানে সেটা ROH থেকে আসছে, কারণ ROH ছাড়া অন্য কিছু থেকে এখন HCl আসতে পারে না, কারণ আমরা পরবর্তীতে দেখবো এই ইথারে থেকে কিন্তু HCl তৈরি হয় না, শুধুমাত্র অ্যালকোহল থেকেই তৈরি হয়। সেইভাবে আমরা শিওর হয়ে যাব এই পাত্রের মধ্যে কি ছিল বলতো ভাই, অ্যালকোহল ছিল। তো আশা করি জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা তাহলে নেক্সটে যাই, আমরা নেক্সটে দেখি কি আছে আমাদের কাছে। আচ্ছা, নেক্সট হবে একটা ইন্টারেস্টিং টপিক আছে, কিন্তু এই জিনিসটা অলরেডি আমি পড়াই ফেলছি তোমাদেরকে, তারপরে চলো জিনিসটা আমি আরেকবার বুঝাই দিই। দেখো তো জিনিসটা কি ছিল তোমার এখানে ভাই, জিনিসটা ছিল এখানে তোমাকে বলতেছে মিথানল ইথানলের মধ্যে শনাক্তকরণ পরীক্ষা। তাহলে একটা ফার্স্ট জিনিস খেয়াল করে দেখো, তোমার এখানে আছে কি ভাই, ফার্স্ট তোমার এখানে আছে হচ্ছে ভাই মিথানল। ভাই মিথানলের সংকেত কি, CH3OH, সবাই আমরা জানি। আরেকটা আছে কি বলতো ভাই, ইথানল। দেখো ইথানলের সংকেত কি ভাই, CH3CH2OH। তো এখন দেখো তাহলে ভাই আমারে করতে বলছে এটা কি, আমারে করতে বলছে যে এই মিথানল এবং ইথানলের শনাক্তকরণ পরীক্ষা, অর্থাৎ এই দুটারে তোমার আলাদা করতে বলছে। দ্যাট মিনস জিনিসটা কিরকম দেখো, জিনিসটা কিরকম দেখো, সাপোজ তোমার এখানে দুইটা পাত্র আছে, সেটা পাত্র দিয়ে বুঝলে একটু সুবিধা হয়, ধরো একটু ভিজুয়ালাইজ করতে পারো তুমি। ধরো এখানে দুইটা পাত্র আছে তোমার কাছে, হ্যাঁ, এখন তোমাকে বলা হয়েছে এই দুইটা পাত্রের মধ্যে একটাতে মিথানল আছে একটাতে ইথানল আছে, তুমি জানো না কোনটাতে কি আছে, এটা তোমাকে শনাক্ত করতে বলছে, তাহলে তুমি কি করবা? এখন দেখো যে আমরা জানি মিথানল হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, রাইট? মিথানল 1 ডিগ্রি অ্যালকোহল। আবার এই যে ইথানল এটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে? আচ্ছা, তাহলে ভাই যদি একজন 2 ডিগ্রি হইতো বা একজন 3 ডিগ্রি হইতো, তাহলে না হয় আমি ওই যে 3টা পরীক্ষা পড়ে আসছি সেটা দিয়ে টেস্ট করতে পারতাম বা সেটা দিয়ে আলাদা করতে পারতাম। মানে আমার কথা হচ্ছে যে যদি এই দুইজনের মধ্যে একজন 1 ডিগ্রি একজন 2 ডিগ্রি হইতো, তাহলে আমি লুকাস বিকারকতে পরীক্ষা করলে হইতো, অথবা জারণ পরীক্ষা করলে হইতো, অথবা তোমার হচ্ছে যে ভাই ডিহাইড্রোজেনেশন করলে হইতো, কিন্তু ওই 3টা পরীক্ষার একটাকেও আমি এখানে ইউজ করতে পারবো না, ইউজ করে এখানে দুইটাকে আলাদা করতে পারবো না। কেন? কারণ দুটোটাই 1 ডিগ্রি। ওইটা আলাদা করা যায় কি বলতো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করা যায়, কিন্তু এখানে তো দুটোটা 1 ডিগ্রি। ভাই এবার তো ঝামেলা লেগে গেছে, এবার কি করব? দেখো এইটার জন্য তোমাদের কিন্তু আমি সিস্টেম শিখাইছি। একটা বিক্রিয়া আমরা ক্লোরোফর্ম পড়ার সময় পড়ে আসছি, যারা ক্লোরোফর্ম লেকচার দেখছো, সেটা হচ্ছে ভাই হ্যালোফর্ম বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো ভাই? হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া। ভাই হ্যালোফর্ম বিক্রিয়াতে আমরা দেখছিলাম যে হ্যালোফর্ম বিক্রিয়াটার মধ্যে এই মিথানল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, ইথানল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কেন ভাই? কারণ তুমি চিন্তা করো, দেখো এখানে আমরা বলছিলাম মিথানলকে আমি যদি জারণ করি, দ্যাট মিনস পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমি জারণ করি, দেখো তো এখানে আমি কি পাচ্ছি ভাই, আমি পাবো এখানে, আমরা জানি অ্যালকোহলের জারণে অলওয়েজ এখনো পানি অপসারিত হয়ে যায়, আর বাকি থাকবে কি HCHO, সেটা পাচ্ছি একটা মিথানেল পাচ্ছি, ওকে? আর যদি আমি ইথানলকে যদি জারণ করি, অর্থাৎ CH3CH2OH, এখানে যদি এটাকে যদি আমি জারণ করি, দ্যাট মিনস আমি যদি এখানে তোমার কি দিই বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ডিভাইডেড বাই H2SO4, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের ভাই পানি প্লাস CH3CHO, রাইট? এটা আমরা দেখে আসছি অলরেডি। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমরা বলছিলাম হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত কি ছিল, এই যে কার্বনের মূলক, এই কার্বনের মূলকের সাথে অবশ্যই অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে। দেখো তো ভাই, উপরের কার্বনের মূলকটার সাথে কি মিথাইল মূলক আছে? নাই। কিন্তু নিচের কার্বনের মূলকটার সাথে কিন্তু মিথাইল মূলক আছে। সো যেহেতু এখানে মিথাইল মূলক আছে, তাহলে এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। অর্থাৎ এই ইথানলের তোমার জারণে যে উৎপাদটা তৈরি হবে সেটা কিন্তু তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কিন্তু মিথানলের যে তোমার উৎপাদিত জারণের ফলে যে উৎপাদিত যৌগ তৈরি হবে সেটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। এভাবে তুমি এদেরকে শনাক্তকরণ করতে পারো। মানে জিনিসটা কিরকম দেখো, ফার্স্টে কি করবা ভাই, ফার্স্টে হচ্ছে দোনোটা পাত্র তুমি জারণ করবা, ফার্স্টে দেখবা তুমি দোনোটাতে জারণ করবা, ওকে? কারণ তুমি জানো না কোনটাতে কে আছে। তারপর জারণ করার পরে তুমি এটার মধ্যে হ্যালোফর্ম বিক্রিয়া সংঘটিত করাবা,
দুইটার মধ্যে জারণ করার পরে হ্যালোফর্ম, এখানেও হ্যালোফর্ম বিক্রিয়া সংঘটিত করাবা, তুমি এখানেও হ্যালোফর্ম বিক্রিয়াকে ভাই সংঘটিত করাবা, হ্যালোফর্ম বিক্রিয়া সংগঠিত করাবা। সাপোজ ধরো ভাই এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে আর এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না, এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে ভাই তোমার ইথানল যেহেতু দিচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার ভাই মিথানল। ওকে, আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার হয়েছে। কেন দিচ্ছে না সেটা তো আমরা মাত্র বললামই। তার মানে এদিকে পার্থক্য করার জন্য আমরা উপায়টা কি লিখবো ভাই? আমরা উপায়টা লিখবো এরকম যে মিথানল ও ইথানলকে জারণ করা হলে মিথানলের জারণে উৎপাদিত যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু ইথানলের জারণে উৎপাদিত যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এভাবে তুমি বেসিক্যালি আসলে এই দুইটাকে শনাক্ত করতে পারবা বা এই দুইটা বিক্রিয়াকে আলাদা করতে পারবা। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই, কারো কোনো বিন্দু মাত্র সমস্যা নাই। চলো আমরা তাহলে নেক্সটে যাই, নেক্সটে দেখি কি আছে। তো নেক্সট হচ্ছে আমাদের ভাই কোয়েশ্চন ব্যাংকে স্টার্ট হচ্ছে। তো ফার্স্টে যে কোয়েশ্চনটা আসছে এটা বেশ ট্রিকি একটা কোয়েশ্চন, কিন্তু দুনিয়ার সোজা একটা কোয়েশ্চন। চলো তাহলে আমরা প্রথমে আনসার করার চেষ্টা করি। এখানে ফার্স্টে দেখো তোমার এখানে কি কি দিছে, আমরা আগে ফ্লো চার্টটা লক্ষ্য করি। একটা এ যৌগ আছে, এখানে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে K2Cr2O7 আর H2SO4, তার মানে জারণ করা হচ্ছে। তাহলে একে জারণ করলে আমরা বি পাচ্ছি। বি এর সাথে দেখো তো কি করতেছে, এই যে C2H5MgI, এটা মানে কি? C2H5 এটা হচ্ছে অ্যালকাইল মূলক, তার মানে আর এমজি আই কে তুমি এক্স দিয়ে প্রকাশ করতে পারো যেহেতু হ্যালোজেন, তাহলে এটা একটা গ্রিগনার্ড বিকারক, তাই না ভাই জিনিসটা? তার মানে দেখো, কারণ C2H5 মানে হচ্ছে আর এমজি, আর আইটাকে তুমি এক্স হিসেবে চিন্তা করো, আর এমজি এক্স, যেটা তুমি গ্রিগনার্ড বিকারক বলো। তাহলে বি এর সাথে গ্রিগনার্ড বিকারকের রিয়াকশন করালে তোমার এখানে সি উৎপাদিত হচ্ছে। সি কে লুকাস বিকারক দিলে তোমার এখানে ডি তৈরি হচ্ছে, যে ডিটা 5 থেকে 10 মিনিট পর সাদা পদক্ষেপ দেয়। তাহলে সাদা পদক্ষেপ দিচ্ছে কত থেকে কতক্ষণ পরে? 5 থেকে 10 মিনিট পরে দিচ্ছে পদক্ষেপটা। তো জিজ্ঞেস করছে তোমাকে বিক্রিয়াটি পূর্ণ করো। ভাই ভাই আমি তোমার বুঝাই বলি, দেখো তুমি বুঝতেই পারতেছো যে সি যৌগটা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দিচ্ছে। তাহলে সি যৌগটা কি? যারা আমার গত লেকচারটা দেখে আসছো তারা নিশ্চয়ই বলতে পারবা সি যৌগটা হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট? সি যৌগটা কি বলতো ভাই? 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? কারণ দেখো ভাই, সি যৌগ যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, আমরা জানি 2 ডিগ্রি অ্যালকোহল যখন লুকাস বিকারকের সাথে রিয়াকশন করে তখনই 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ দেয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে বুঝতেই পারছি সি যৌগটা হচ্ছে ভাই তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা এবার আমরা আসি একটু করে বি যৌগটা কি হবে। আমি যদি তোমার কোয়েশ্চেন করি ভাই বি যৌগটা কি হবে, ভাই তোমার এটা পারা উচিত জিনিসটা, বি যৌগটা কি হবে, কারণ আমি কিন্তু তোমাকে জিনিসটা শিখে আসছি অ্যালকোহল প্রস্তুতির সময়। তোমরা একটু যদি অ্যালকোহলের 1 নম্বর লেকচারটা আমার কেউ দেখে থাকো পার্ট 1, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা বি যৌগটা কি। দেখো আমরা এখানে একটা পয়েন্ট শিখছি, সেটা হচ্ছে এরকম, যদি আমরা অ্যালডিহাইডকে নিই, প্লাস সেখানে সাথে যদি আমি গ্রিগনার্ড বিকারককে যুক্ত করি, তাহলে বেসিক্যালি আমরা সেখান থেকে কি পাইতাম? 2 ডিগ্রি অ্যালকোহল পাইতাম। ওকে, আচ্ছা চলো আমি তোমাকে ফ্লো চার্টটাই লিখে দিই, যদিও এটা আগে লিখে আসছে আমি, তারপর একটু আমি লিখে দিই তোমাকে। ধরো তুমি এখানে যদি মিথানলকে নাও এবং এটার সাথে তুমি যদি ভাই গ্রিগনার্ড বিকারককে যুক্ত করো RMgX, তাহলে তুমি পাবা হচ্ছে কি বলতো ভাই 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমরা দেখে আসছি অলরেডি বিক্রিয়া। আমি বিক্রিয়া দেখাবো না, জাস্ট ফ্লো চার্ট লিখে দিচ্ছি।
তারপর মিথানেল বাদে অন্য অ্যালডিহাইডকে নিলে, মানে ইথানেল, প্রোপানেল, যারাই তুমি নাও, অন্য অ্যালডিহাইডকে নিলে এর সাথে যদি আমি গ্রিগনার বিকারকের রিয়াকশন করাই অর্থাৎ RMGX এর, তাহলে সেখান থেকে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আচ্ছা। তারপর আর আমরা যদি ভাই কিটোনকে নিই এবং আমরা যদি RMGX এর সাথে রিয়াকশন করাই, তখন সেখানে আমরা পাইতাম 3 ডিগ্রি অ্যালকোহল। ভাই এগুলা একটু মনে রাখবা, ফ্লো চার্ট। তোমার বিক্রিয়া মনে রাখার দরকার নাই, বিক্রিয়া তো দুনিয়ার সোজা। জাস্ট তুমি হচ্ছে যে এই কি মনে রাখবা বলো তো, ফ্লো চার্ট গুলো মনে রাখবা, তাহলে দেখবা তোমার আসলে সুবিধা হবে। এই ফ্লো চার্ট মনে রাখলে তোমার বিক্রিয়াটা মুখস্থ রাখার প্যারা কমে যাইতেছে, এটা হচ্ছে একটা সুবিধা। ওকে, আচ্ছা। তাহলে একটা জিনিস বুঝো, এইখানে এই বিযোগটার সাথে গ্রিগনার বিকারক যুক্ত করে 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছ, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে নিশ্চয়ই এখানে মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড হবে, মানে ইথানেল হইতে পারে, প্রোপানেল হইতে পারে, যে কোনো একজনকে তুমি নাও তাহলে হবে তোমার এখানে। সাপোজ এখানে আমরা নিচ্ছি হচ্ছে ভাই তোমার ইথানেলকে, যে কোনো একজনকে নিলেই হবে, কিন্তু মিথানেল হইতে পারবে না, কারণ যদি মিথানেল হয় তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে, কিন্তু আমরা দেখতেছি সিটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে ইথানেল হবে, প্রোপানেল বা বিউটানেল, যে কোনো একজন হইতে পারবে। ওকে, আচ্ছা। এবার একটু করে বুঝো, বি হচ্ছে একটা অ্যালডিহাইড, আর এই যৌগটাকে জারণ করে তুমি অ্যালডিহাইড পাচ্ছ। ভাই একটা জিনিস দেখো তো, আমরা আরেকটা ফ্লো চার্ট শিখছিলাম কিনা, যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ করি, বেসিক্যালি আমরা এখান থেকে পাই হচ্ছে তোমার অ্যালডিহাইড, রাইট? দেখো, যারা আমার গত লেকচার দেখছো তারা নিশ্চয়ই দেখে আসছো এটা। তুমি যদি ভাই 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো, তাহলে আমরা পাইতাম তোমার হচ্ছে ভাই একটা কিটোন, রাইট? আর আমরা এটা গতকালকে এটাও দেখছিলাম, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা হলে প্রথমে আমরা পাইতাম হচ্ছে একটা অ্যালকিন। ওকে, আশা করি ভাই যারা আমার গত লেকচার দেখছো তারা নিশ্চয়ই এগুলো বুঝতেছো জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমরা রিপিট করতেছি না আসলে জিনিসগুলো, এমনি জাস্ট ফ্লো চার্ট দিয়ে তোমাকে দেখা দিচ্ছি। তাহলে দেখো, এখানে যেহেতু এটাকে জারণ করে তুমি ইথানল পাইছো, মানে অ্যালডিহাইড পাইছো, তাহলে নিশ্চয়ই এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটা এটা তাহলে তোমার কি হতে হবে, একে অবভিয়াসলি তোমার হইতে হবে ভাই একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি এটাকে ইথানল ধরছো, তাহলে তুমি এটাকে ধরতে পারো তোমার হচ্ছে ভাই ইথানল। ওকে, 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা সবার এখানে পরিচয় পেয়ে গেছি। তাহলে ভাই ফার্স্টে দেখো ইথানল ছিল এ, এটা হচ্ছে আমাদের এ, তাহলে এটাকে আমরা ফার্স্টে জারণ করছি, তার মানে আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিছি। দেওয়ার পরে এখান থেকে বি যৌগ তৈরি হয়েছে, বি যৌগটাকে আমরা বলতেছি ইথানল, CH3 CHO তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতেছি বি। আমি চলে এই পাশে একটু লিখে দিই কষ্ট করে, সরি ভাই বারবার মুছতেছি। CH3 CHO পাইছি, আমরা বলছি বি। বেসিক্যালি এটাই আসলে, এটা তীর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি। আচ্ছা, দেন এটাকে আমি কি করছি, গ্রিগনার বিকারকের সাথে রিয়াকশন করাইছি, CH3 MgI এবং HCl রিয়াকশন করালে কি কিছু দেখো তো, গ্রিগনার বিকারকের সাথে রিয়াকশন করালে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে CH3 না, এখানে তো তোমার হচ্ছে কত ছিল দেখো তো, C2H5। ওকে, এটা হচ্ছে C2H5, C2H5 MgI। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা কি পাবো দেখো তো, এই অন্য অ্যালডিহাইড মানে ইথানলের সাথে আমরা যখন C2H5 MgI রিয়াকশন করাচ্ছি, দেখো এখানে মোট কার্বন তাহলে কয়টা হয়ে গেল, 4টা হয়ে গেল, 1 2 3 4। তাহলে এখানে আমরা 4 কার্বন বিশিষ্ট একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, CH3 CH CH2 CH3 OH পাবো। ওকে, এটা আমরা পাবো এখানে, তাহলে এটা হচ্ছে একটা সি যৌগ, যেটা মানে হচ্ছে আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেন এটাকে আমরা কি করছি ভাই, এটার সাথে আমরা লুকাস বিকারকের রিয়াকশন করেছি। ভাই লুকাস বিকারক কোনটা, এই যে প্লাস HCl করতাম এবং জিঙ্ক ক্লোরাইডকে দিতাম, তাহলে এখানে OH এর জায়গায় জাস্ট আমার এখানে Cl বসতো আর এখানে পানি তৈরি হতো। আর তাহলে এখানে কি তৈরি হতো দেখো, CH3 CH, OH এর জায়গায় Cl বসছে, CH2 CH3।
এটা হচ্ছে আমার যৌগ তৈরি হতো, তাহলে এটা হচ্ছে আমার ডি যৌগ। ওকে, তাহলে দেখো আমি একটু রিপিট করে আসি জিনিসটা। ফার্স্টে দেখো আমরা একদম লাস্টের দিকে আসছি। যেহেতু সি কে লুকাস বিকারকের সাথে রিয়াকশন করলে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ সৃষ্টি হচ্ছে, তাহলে সি হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আবার দেখো তুমি এখানে গ্রিগনাট বিকারক দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছ। তার মানে গ্রিগনাট বিকারকের সাথে আমরা জানি অন্য অ্যালডিহাইড মানে ইথানল, প্রোপানল, বিউটানল বিক্রিয়া করলে তুমি এটা পাও, তাহলে আমি ইথানলকে নিলাম, তো অন্য কিছু নিলেও সমস্যা নাই। আচ্ছা, ইথানলকে নিছি, তাই এখান থেকে আমরা এটা তাহলে বিট হচ্ছে একটা ইথানল হবে। আর দেখো ইথানলকে তুমি এ যৌগের জারণের মাধ্যমে পাইছো, তার মানে এ যৌগটাকে একটা 1 ডিগ্রি অ্যালকোহল হইতে হবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে আমরা অ্যালডিহাইড পাই। ওকে, সো এখানে তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হইতে হবে। সো এ হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো যেহেতু ইথানল থেকে ইথানল মানে ইথানল পাইছি, তাহলে এটা ইথানল হইতে হবে, তাহলে ইথানলকে নিলাম। বি হচ্ছে ইথানল পাইছি। সি হচ্ছে আমরা এখানে, যেহেতু দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে 2টা কার্বন, মোট 4 কার্বন বিশিষ্ট একটা 2 ডিগ্রি অ্যালকোহল আঁকছি। দেন আমরা লুকাস বিকারক অ্যাড করে এই যৌগটা পাইছি। এখানে আমরা জাস্ট ওএইচ এর জায়গায় সিএল বসছে, আর এটা হচ্ছে আমাদের ডি, ডি যৌগ। ওকে, আশা করি ভাই এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো, খুবই একটা মজার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট কোয়েশ্চেন কি করছে দেখো তো আমাকে। নেক্সট কোয়েশ্চেন করতেছে যে আমাকে যে টলুইনকে সরাসরি ব্রোমিনেশন বা ব্রোমোবেনজিনকে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করে কেন মেটাব্রোমোটলুইন তৈরি করা যায় না। আচ্ছা তাহলে তোমার কোয়েশ্চেনটা করছে কি দেখো তো, ফার্স্ট হচ্ছে টলুইন নিয়ে কোয়েশ্চেন করছে। তাহলে তোমার এখানে ফার্স্টে কোয়েশ্চেন করছে তোমার হচ্ছে ভাই টলুইন নিয়ে, তাহলে তুমি এটা টলুইন আঁকো প্রথমে। আমরা সবাই টলুইনের স্ট্রাকচার জানি, জাস্ট বেনজিনের স্ট্রাকচারের উপরে তোমার এটা কি থাকে বলো তো, একটা CH3 থাকে। ওকে, তো বলছে টলুইনকে সরাসরি ব্রোমিনেশন বা ব্রোমোবেনজিনকে, তাহলে টলুইনকে সরাসরি ব্রোমিনেশন যদি করো তাহলে জিজ্ঞেস করছে তোমার কি তৈরি হবে। দেখো তো বলছে কি কেন মেটাব্রোমোটলুইন তৈরি করা যায় না। খেয়াল করে দেখো তো একটা ভাই, এই যে টলুইনের মধ্যে এই যে CH3 যে মূলকটা আছে, এখানে সবগুলো কি সিঙ্গেল বন্ড না ভাই? তাহলে সিঙ্গেল বন্ড হইলে এই যে মূলকটা দেখতেছো তুমি, এই মূলকটা কি অর্থ প্যারা নির্দেশক হবে? এই মূলকটা কি নির্দেশক হবে ভাই? এটা আমরা অলরেডি আগেই পড়ে আসা আমাদের সবার, অর্থ প্যারা নির্দেশক হবে। তাহলে যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে তোমার কি হবে দেখো তো, এই যে ব্রোমিনগুলা, এই ব্রোমিনগুলো এসে অর্থ প্যারা অবস্থানে বসাবে, অর্থাৎ হয় এই অবস্থানে না হয় এই অবস্থানে বসাবে। ঠিক আছে, কিন্তু কখনোই কিন্তু মেটা অবস্থানে বসাবে না। তাহলে এই জন্য মেটা ব্রোমোটলুইন এখানে তৈরি হবে না। তাহলে তুমি কি লিখবে এরপরে দেখো, এখানে তাহলে আগে বিক্রিয়াটা সম্পন্ন করে দাও। বিক্রিয়াটা যদি আমরা আগে সম্পন্ন করি, 2টা বেঞ্জিন আঁকবো আমরা, এগুলো আমরা শিখে আসছি আগেই, জাস্ট এখন প্র্যাকটিস করতেছি, তখন প্র্যাকটিস করা হয় নাই ওই জন্য। ওকে, তারপর এখানে 2HBr, এখানে 2টা দিতে হবে, এখানে 2টা দিতে হবে। কেন 2HBr? কারণ দেখো ভাই, ব্রোমিন যে এই হাতে এসে বসছে, এখানে তো একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা বিআর এর সাথে যুক্ত হয়ে HBr তৈরি করছে। ব্রোমিনটা যে এখানে এসে বসছে, এখানে তো একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা বিআর এর সাথে বিক্রিয়া করে 2HBr তৈরি করছে, এইভাবে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাহলে এখানে দেখো তো, এখানে কেন মেটাব্রোমোটলুইন তৈরি হয় নাই? কারণ এটা হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, এটা লিখে দিবা। বিক্রিয়া লিখে দেওয়ার পর বলবা যে এখানে মেটা ব্রোমোটলুইন তৈরি করা যায় না, কারণ এই টলুইনের CH3 মূলকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে আমি চলো লিখে দিই তোমাকে এখানে। আমরা লিখবো যেরকম, যেহেতু এই CH3 মূলকটি একটি অর্থপ্যারা নির্দেশক, একটি অর্থ প্যারা নির্দেশক, তাই এর, এই দেখো ব্রোমিনেশন, তাই এর ব্রোমিনেশনে মেটাব্রোমোটলুইন তৈরি করা যায় না। টলুইন তৈরি করা যায় না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যেহেতু এটা অর্থপ্যারা তাই এখানে তুমি ডেল্টা নেগেটিভ দিয়ে দিতে পারো। ডেল্টা নেগেটিভ কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করে আসছি রেজোন্যান্সের কারণে, যেও দেখতে পারো রেজোন্যান্স দেখে না থাকলে লেকচারটা। ওকে, তারপর জিজ্ঞেস করছো ব্রোমোবেনজিনকে যদি আমি ফিডেলক্রাফট ক্যালকুলেশন করি তাহলে কেন হয় না। তাহলে তুমি এখানে ব্রোমোবেনজিন নাও, সেম ঘটনা, কারণ ব্রোমোবেনজিনের যে ব্রোমিন মূলক সেটাও একটা অর্থপ্যারা। কেন? এখানে সিঙ্গেল বন্ড আছে, আমরা সবাই জানি
ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সেটা হয় মেটা, সিঙ্গেল বন্ড থাকলে সেটা হয় অর্থোপ্যারা। এখানে ব্রোমোবেনজিন হচ্ছে, এখানে তাহলে বিআর থাকবে, এটাকে তুমি ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন, তার মানে কি CH3Cl, আর এখানে তুমি হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নিতা বা FeCl থেকে নিতা, অনার্দ্র FeCl3। তো এর ফলে কি হতো ভাই, এখানেও এই যে অর্থোপ্যারা নির্দেশক কি হইতো, তাহলে 2 দাও, তাহলে এখানে দুইটা HCl তৈরি হইতো এবং এখানে দুইটা বেনজিন তৈরি হইতো শেপের। তাহলে হচ্ছে ভাই ফার্স্টে এখানে বেনজিন আঁকো, তারপর এখানে ব্রোমিনকে দাও, এখানেও ব্রোমিন আছে, ব্রোমিনকে দাও, ফার্স্টে এখানে CH3 কে দাও, প্লাস দাও, নিচে CH3 দাও, যেহেতু অর্থোপ্যারায় বসছে, আর এটা এখানে জায়গায় নেগেটিভ দিয়ে দিতে পারো, রেজোন্যান্সের কারণে তৈরি হয়। ওকে, তাহলে এটার জন্য সেম জিনিস লিখে দিবা যেহেতু ব্রোমিন মূলকটা বিআর মূলকটা একটা অর্থোপ্যারা নির্দেশক, তাই তুমি লিখবা ব্রোমোবেনজিনকে ফিডেলগ্রাফ অ্যালকেনেশন করেও তোমার এখানে মেটাব্রোমোটোলিন তৈরি করা যায় না। আশা করি ভাই উত্তরটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখি আমাদের এখানে কি আছে। দেখো নেক্সট আমাকে বলা হচ্ছে এখানে যে একটা অর্থো ও প্যারা নাইট্রোটোলুরিনকে ধূমায়িত HNO3 মানে নাইট্রিক অ্যাসিড ও H2SO4 সহযোগে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লিখো। ভাই বুঝতেই পারতেছো, যেহেতু এখানে HNO3 এবং H2SO4 আছে, তার মানে এখানে কি ঘটবে ভাই, নাইট্রেশন বিক্রিয়া ঘটবে, এটা তো শিওর। যেহেতু H2SO4 এবং HNO3 আছে, তাহলে সেখানে নাইট্রেশন বিক্রিয়া ঘটবে। এখন বলছে কি অর্থো ও প্যারানাইট্রোটোলুইন, তাহলে আঁকো অর্থো ও প্যারানাইট্রোটোলুইন, তুমি আঁকো। এখানে দেখো আমরা তাহলে একটা ফার্স্টে আগে আঁকবো। দেখো কি বলছে এখানে, অর্থো ও প্যারানাইট্রোটোলুইন, তাহলে বেসিক্যালি এটা টোলুইন, তার মানে CH3 থাকবে, একটার অর্থর মধ্যে নাইট্রো থাকবে, একটার প্যারার মধ্যে নাইট্রো থাকবে। ওকে, আর একটা স্ট্রাকচার আঁকো বেঞ্জিনের মতো। প্যারাতে তুমি একটা নাইট্রো দাও, আর এখানে তুমি একটা CH3 দাও। ওকে, তো এইটাকে তুমি কি করছো ভাই, যে এইটাকে আচ্ছা ফার্স্টে দেখো তো, ফার্স্টে যখন এটাকে তুমি যুক্ত করবা বেসিক্যালি, তখন কি হবে, এরা দুইটা দুইটা মিলায় একটাতে কনভার্ট হবে। ওকে, তাহলে একটাতে কনভার্ট হবে, তাহলে দেখো কি হবে এখানে, এদিকে যখন তুমি যুক্ত করবা, ফার্স্ট অফ অল এর একটাতে কনভার্ট হবে, দুইটা হবে, যেহেতু এখানে একটা আঁকতেছো তাই দুই দিবা, আগে একটা CH3, এই যে এটা NO2 এখানে আছে, এটা NO2 এখানে আছে, কারণ তুমি যেটা দুটোটারে যোগ করতেছো এখানে। আচ্ছা, দেন তুমি কি করছো এখানে আবার ধূমায়িত নাইট্রিক অ্যাসিড ও H2SO4 সহযোগে উত্তপ্ত করছো, তার মানে এখানে দেন তুমি আবার কি দিছো বলতো, এই যে HNO3 এবং H2SO4 দিছো, তাহলে এবার আরেকটা NO2 তৈরি হবে। সেই NO2 কি কোথায় বসবে, যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক ছিল, যেহেতু দেখো আমাদের এই CH3 টা অর্থপ্যারা নির্দেশক ছিল, তো অর্থ এবং প্যারা অবস্থান তো বসে গেছে, আরেকটা জায়গা ফাঁকা আছে, সে জায়গাতে গিয়ে আরেকটা NO2 গিয়ে বসবে। তাহলে স্ট্রাকচার কি তৈরি হবে দেখো এখানে, তাহলে এটা CH3, আগে এখানে NO2 ছিল, নিচে একটা NO2 আছে, আর এখানে আরেকটা গিয়ে NO2 এখানে বসবে। ওকে, তাহলে দেখো তো এই যৌগের নাম কি, ট্রাইনাইট্রোটোলুইন, বা যেটা তুমি বলো TNT, ট্রাইনাইট্রোটোলুইন, বা এটাকে তুমি বলো TNT। অর্থাৎ তুমি এখানে কি বলতে পারো ভাই, তুমি বলতে পারো অর্থো ও প্যারানাইট্রোটোলুইনকে ধূমায়িত HNO3 এবং H2SO4 সহযোগে উত্তপ্ত তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, TNT উৎপন্ন হয়। এটা তুমি লেখায় লিখে দিতে পারো, বা বিক্রিয়াটা এতটুকু রাখলেও ফুল মার্কস পাবা। আশা করি ভাই এখানে জিনিসটা বুঝতে পারছো। তো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনটাও দেখো আগের কোয়েশ্চন, আমাকে বলছে কি কি ঘটে যখন অ্যানিলিন কস্টিক পটাশ ও হচ্ছে ক্লোরোফর্ম মিশ্রণকে উত্তপ্ত করলে। বুঝতেই পারতেছো তুমি এখানে কি ঘটবে, কার্বিলামিন বিক্রিয়া ঘটবে। চলো দেখি, ফার্স্ট হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের স্ট্রাকচার কি বলতো ভাই, তুমি বেঞ্জিনের মতো সেই ভাগবে একটা, তারপর অ্যানিলিন মানে এখানে তুমি একটা NH2 কে দিবা। ওকে, আচ্ছা, তারপর অ্যানিলিন কস্টিক পটাশ মানে কি ভাই, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এবার হচ্ছে ক্লোরোফর্ম, তার মানে CHCl3। ভাই এই রিয়াকশন আমরা বেশ কয়েকবার দেখছি। আমরা যখন ক্লোরোফর্ম পড়ছি তখন আমরা পড়ছি কার্বিলামিন বিক্রিয়া ছিল, এটাকে আমরা বলতাম কি বলতো, কার্বিলামিন বিক্রিয়া বলতাম।
দেন এখান থেকে কি তৈরি হইতো ভাই, কার্বিল অ্যামিন তৈরি হইতো, তাই না জিনিসটা? এখান থেকে তৈরি হতো তোমার হচ্ছে কার্বিল অ্যামিন, যেটার সংখ্যা হচ্ছে এনসি প্লাস। এখান থেকে আর কি কি তৈরি হইতো ভাই, এখান থেকে একটা ক্যাসিয়াল তৈরি হইতো, এখান থেকে তোমার হচ্ছে ভাই H2O তৈরি হইতো। সো বাকিটা তুমি সমতা করতে পারো চাইলে, 3 3 দিয়ে সমতা করতে পারো, দরকার নাই, নেসেসারি না আর কি জিনিসটা, হ্যাঁ তুমি চাইলে করতে পারো। আচ্ছা আমি করে দিই এখানে, যেহেতু 3 আছে এখানে, তাহলে তুমি এখানে একটা 3 দাও। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই সমতাটাকে। 3 দাও, তাহলে এখানেও তুমি 3 দাও। তারপরে দেখো এখানে হাইড্রোজেন টোটাল কয়টা হয়েছে তাহলে ভাই, হাইড্রোজেন এখানে 2টা, এখানে আছে তোমার হচ্ছে যে ভাই 3টা, তার মানে 5টা, এখানে একটা 6টা, তাহলে এখানে তুমি একটা 3 দিয়ে দাও। আচ্ছা অক্সিজেন মিলছে না, হ্যাঁ 3টা অক্সিজেন মিলছে, অক্সিজেন। তো এইভাবে করে তোমার এখানে সমতা হয়ে গেছে। সো এই বিক্রিয়াটাকে আমরা কি বলি ভাই, এই বিক্রিয়াটাকে আমরা বলি এই কার্বিল অ্যামিন বিক্রিয়া। আর এই যৌগটা কি, কার্বিল অ্যামিন, যেটা হচ্ছে প্রচন্ড পচা দুর্গন্ধযুক্ত, প্রচন্ড পচা দুর্গন্ধযুক্ত। এই বিক্রিয়া সম্পর্কে আর কি কি ইনফরমেশন আমরা জানি, আমরা জানি এটা হচ্ছে ভাই একটা, এটাকে আমরা বেসিক্যালি কি বলি ভাই, ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া বলি। আবার 1 ডিগ্রি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যানিলিন শনাক্তকরণের বিক্রিয়া বলি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন মানে কোনটা বলতো ভাই, ওই RNH2। আর 1 ডিগ্রি অ্যানিলিন মানে কোনটা, এটা। এটা শনাক্তকরণের বিক্রিয়া আমরা বলি, তাই না ভাই জিনিসটা? এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা সো এইটা হচ্ছে যে বিক্রিয়ার দেখাই দিবা, তাইলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটের কোয়েশ্চনটা দুনিয়ার সোজা, বলছে কি নির্মের ক্রিয়াসমূহ সংগঠনে সহায়ক রাসায়নিক পদার্থের নাম উল্লেখ করো। চেতনানাশক, ভাই আমরা চেতনানাশক কার ইউজ করি, আমরা সবাই জানি চেতনানাশক হিসেবে আমরা ইউজ করি হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, এটার সংজ্ঞা হচ্ছে ভাই CHCl3। তাহলে চেতনানাশক হিসেবে কাকে ইউজ করা হয় ভাই, ক্লোরোফর্মকে ইউজ করা হয়, একটু মনে রাখবা জিনিসটা, হ্যাঁ। তারপর দেখো জিজ্ঞেস করা হয়েছে উইলিয়ামসন বিক্রিয়া কি, চলো এটা দেখি, এটা আমরা জানি সবাই। উইলিয়ামসন বিক্রিয়া কি ছিল দেখো তো। উইলিয়ামসন বিক্রিয়া ছিল, তুমি এখানে একটা অ্যালকাইল হ্যালাইডকে নিতা, তারপর তুমি যদি এখানে একটা সোডিয়াম OR কে নাও, দেন এখানে কি হবে দেখো, এই সোডিয়ামটা AX এর সাথে রিয়াকশন করে তোমার এখানে উৎপন্ন করবে NaX, আর এই আরটা এই OR এর সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন করবে ROR। দেখো তো এটা একটা ইথার না ভাই, এই উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা তোমার এখানে ইথার তৈরি হয়েছে। সো এই বিক্রিয়াটাকে জন্য বলা হয় উইলিয়ামসন ইথারীকরণ। ওকে, তাহলে দেখো ভাই উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা ইথার তৈরি হয়েছে, এজন্য এটাকে বেসিক্যালি কি বলা হচ্ছে ভাই, উইলিয়ামসন ইথারীকরণ। আশা করি আজকের পড়াগুলো বুঝতে পারছো ভাই। তো আজকে আমরা একদম ভিডিও শেষের দিকে আসলে। তো পড়া যদি তুমি বুঝো তাহলে ভিডিওতে লাইক করতে পারো ভাই, ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুর সাথে, তোমার কলেজের ফ্রেন্ডের সাথে। আর চ্যানেলটা ভাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভাই ভালো থাকবেন। আমরা নেক্সট লেকচারে হচ্ছে কিছু কোয়েশন ব্যাংক করবো, এরপরে মেবি আমরা কিটোন স্টার্ট করবো বা ফ্যানও স্টার্ট করবো, আমার দেখতে হবে জিনিসটা। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।